আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। লার্নিং পয়েন্ট 360 ডিগ্রির লার্ন ইংলিশ ফ্রম এ ইংলিশের একটি নিয়মিত সিরিজ, যেখানে আসলে আমি একটি ইংলিশ স্টোরি আপনাদের সাথে শেয়ার করছি, যে স্টোরিটির নাম হচ্ছে দ্য মিলিয়ন পাউন্ড ব্যাংকনোট। সেই সিরিজের অথবা সেই গল্পটির তৃতীয় পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। যেহেতু এটি একটি ধারাবাহিক সিরিজ, আপনারা এই গল্পটি কন্টিনিউ করতে চাইলে পূর্বের যেই দুইটি সিরিজ আছে সেগুলো যদি আপনারা দেখে নেন, তাহলে আপনাদের জন্য এই গল্পটি বুঝতে সুবিধা হবে। কিন্তু আপনারা যদি সেই গল্পগুলো নাও দেখেন, আমাদের যে মূল উদ্দেশ্য যে আমরা একটা ইংলিশ গল্প বাংলায় অনুবাদ করে সহজে শেখার চেষ্টা করব, ইংলিশটা যেন আমাদের সহজ মনে হয় সেইভাবে আমরা এই গল্পটাকে শেয়ার করব এবং ইংলিশ শব্দার্থগুলো এবং সেন্টেন্স মেকিংগুলো বোঝার চেষ্টা করব। সেই উদ্দেশ্যটা কিন্তু আপনারা এই গল্পটি শুধু দেখলেও আপনাদের ফুলফিল হবে, বাট আমি আপনাদেরকে তারপরেও সাজেস্ট করব যে পিছনের যে গল্প দুটি আছে সেগুলোও দেখবেন। এতে করে আপনারা গল্পের যেই মজাটা সেটাও পাবেন, পাশাপাশি আপনাদের ইংলিশ শেখার যাত্রাটাও সহজ হবে। সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে, যেখানে আমি আপনাদের সাথে গল্পটা শেয়ার করব, প্রত্যেকটা ভোকাবুলারি আপনাদের সাথে আলোচনা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে একটা ছোট্ট অনুরোধ থাকবে, আপনাদের কাছে যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন নিয়মিত আপনারা প্রত্যেকটা ভিডিওর আপডেট পেতে পারেন। এবং অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন যে আপনাদের কাছে গল্পগুলো কেমন লাগছে। সো আমি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। এই গল্পে, যেহেতু আমি আগেই বলেছি যে এটি একটি ধারাবাহিক সিরিজ, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গল্পের নাম হচ্ছে দ্য মিলিয়ন পাউন্ড ব্যাংকনোট। এবং ইতিমধ্যে আমি দুটি চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 আপনাদের সাথে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে চ্যাপ্টার 3, এবং এই চ্যাপ্টারটি তুলনামূলকভাবে একটু ছোট। সো আজকের ভিডিওটি খুব বেশি বড় হতে যাচ্ছে না। তো চলেন দেখে নিই গল্পে আজকের চ্যাপ্টার 3-তে কি বলা আছে। সো চ্যাপ্টার 3টি হচ্ছে যে দ্য লেটার, মানে হচ্ছে যে এই গল্পের আমরা অতীতে একটা চিঠি বা একটা লেটারের কথা বলেছি, সেই লেটারটাতে কি লেখা আছে বা সেই লেটারটা নিয়ে হচ্ছে যে আজকের চ্যাপ্টারটি। সো এখানে বলা হচ্ছে when I arrived, আমি যখন আসলাম, the same servant opened the door, একই কর্মচারী আমার জন্য দরজাটা খুলে দিয়েছিল। I asked for the two gentlemen, I asked মানে হচ্ছে জিজ্ঞাসা করা। সো এখানে বোঝানো হচ্ছে যে আমি জিজ্ঞাসা করলাম ফর দ্য টু জেন্টলম্যান, ওই দুইজন ভদ্র লোকের ব্যাপারে, অথবা আমি ওই দুইজন যে ব্যক্তি ছিল তাদের ব্যাপারে জানতে চাইলাম। সো এখানে দেখেন জেন্টলম্যান, যদিও উচ্চারণটা একই বাট বহুবচন, MEN, মানে যেহেতু দুইজন ব্যক্তি এই জন্য এটার বহুবচন হয়েছে। সো তারপরে বলা হচ্ছে যে কোটেশনের মধ্যে they are gone, মানে তারা চলে গিয়েছে। the servant said, ওই কর্মচারীটি বলল। gone where, মানে চলে গিয়েছে, কোথায় চলে গিয়েছে। সো ওই ভদ্রলোক, এই গল্পের যে মেইন ক্যারেক্টার, সেটা আপনারা অতীতের বা মানে পূর্বের যে দুইটা চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারগুলো দেখলে বুঝতে পারবেন যে এই ভদ্রলোককে। সো ওই ভদ্রলোক জিজ্ঞাসা করলো যে সে বা তারা কোথায় গিয়েছে। অন এ জার্নি, মানে বলতেছে যে তারা একটা জার্নিতে গিয়েছে বা তারা কোথাও বেড়াতে গিয়েছে। বাট ওয়ার ডিড দে গো, কিন্তু তারা কোথায় গিয়েছে। টু দ্য কন্টিনেন্ট আই থিঙ্ক, মানে সম্ভবত তারা উপমহাদেশের মধ্যেই কোথাও আছে আমার মনে হয়। সো এখানে টু দ্য কন্টিনেন্ট শব্দের অর্থ কিন্তু হচ্ছে উপমহাদেশ। এখন এই গল্পটা যেহেতু ইংল্যান্ডের একটা গল্প বা ইউরোপের একটা গল্প, এখানে কন্টিনেন্ট বলতে ইউরোপ উপমহাদেশকেই বোঝানো হচ্ছে যে তারা ইউরোপ উপমহাদেশেরই অন্য কোনো একটা দেশে হয়তো বা বেড়াতে গিয়েছে। দ্য কন্টিনেন্ট মানে কন্টিনেন্টে প্রশ্ন করলো। তারপরে বলা হচ্ছে যে there were no signature, এখানে আসলে কোনো স্বাক্ষর ছিল না। no address, কোনো ঠিকানা ছিল না। no date on the letter, অর্থাৎ কোনো তারিখও দেওয়া ছিল না। ওই যে চিঠিটা, এই চিঠিটার মধ্যে কোনো সিগনেচার ছিল না, কোনো অ্যাড্রেস বা ঠিকানাও ছিল না, এমনকি কোনো তারিখও দেওয়া ছিল না।
হাউ স্ট্রেঞ্জ, কি অদ্ভুত। আই ডিডন্ট নো হোয়াট টু থিঙ্ক, আসলে আমি নিজেও বুঝতেছি না আমি আসলে কি ভাববো বা মানে কি চিন্তা করব। আই ওয়েন্ট টু আ পার্ক, আমি একটা পার্কে গেলাম। সো আই ওয়েন্ট টু আ পার্ক, এটা সিম্পল পাস্ট টেন্সে। সেট ডাউন, আমি বসলাম। অ্যান্ড থট অ্যাবাউট হোয়াট টু ডু, এবং আমি চিন্তা করতে থাকলাম আসলে কি করা উচিত। দেখেন এখানে কিন্তু এই পুরো জিনিসটাই সিম্পল পাস্ট টেন্সে আছে। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। সেট ডাউন, বসেছিলাম। থট, চিন্তা করেছিলাম। আফটার অ্যান আওয়ার, 1 ঘন্টা পরে। আই রিচড দ্য ডিসিশন দ্যাট ফলোস, আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম। দ্যাট ফলোস মানে হচ্ছে যেটা হচ্ছে এরকম, বা নিচে সেই সিদ্ধান্তটা বা যে জিনিসটা আমি চিন্তা করলাম সেটা নিচে দেওয়া হলো। দ্যাট ফলোস মানে হচ্ছে এই নিচের এই বিষয়টা। The two old gentlemen are playing a game. The two old gentlemen are playing a game. এই দুইজন ভদ্রলোক আসলে একটা খেলা খেলছে। That I don't understand, যেটা আসলে আমি বুঝতে পারছি না। They are betting on me, তারা আসলে আমাকে নিয়ে বাজি ধরেছে। But কিন্তু at that time, ওই সময়ে বা এই সময়ে, I didn't know anything, আমি কিছুই জানতাম না। About the details of the bet, এই যে bet বা এই যে বাজি, এটার মানে বিস্তারিত আমি কিছুই জানতাম না ওই মুহূর্তে। If I go to the Bank of England, যদি আমি ব্যাংক অফ ইংল্যান্ডে যাই, যেটা হচ্ছে ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশের যেরকম কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ব্যাংক অফ আমেরিকা। সো সে বলছে সে যদি ব্যাংক অফ ইংল্যান্ডে যায়, টু রিটার্ন দ্য ব্যাংক নোট, এই ব্যাংক নোটটাকে ফেরত দিতে। এই গল্পের নামই কিন্তু হচ্ছে দ্য £1,000,000 ব্যাংক নোট। সো এই গল্পের মেন বিষয়টাই কিন্তু এই ব্যাংক নোটটা, যেটা হচ্ছে আপনারা আগের পর্বগুলো দেখলে বুঝতে পারবেন। দ্য ব্যাংক উইল আস্ক মি লটস অফ কোশ্চেন্স, ব্যাংক আমাকে প্রচুর প্রশ্ন করবে। লটস অফ মানে প্রচুর, আর যেহেতু প্রচুর একের অধিক, এই জন্য বহুবচনের জন্য কিন্তু কোশ্চেনের সাথে একটা অ্যাস যোগ করে এটাকে বহুবচন করা হয়েছে। এই ছোট ছোট ডিটেলসগুলো কিন্তু আপনাদের মনে রাখা উচিত। তারপরে ব্যাংক যখন তাকে প্রশ্ন করবে, সে বলতেছে ইফ আই টেল দ্য ট্রুথ, যদি আমি সত্যিটা বলি। সো ইফ দ্বারা কিন্তু পরবর্তীতে আপনার এরকম ভাবেই বলা হয় যে ইফ, যদি আই টেল দ্য ট্রুথ, আমি সত্যি বলি। অথবা আপনি বলতে পারেন ইফ আই গো দেয়ার, যদি আমি সেখানে যাই। ইফ আই রিড দ্য বুক, যদি আমি বইটা পড়ি। সো ইফ দ্বারা কিন্তু এইভাবে খুব সহজে সেন্টেন্স তৈরি করা যায়। ইফ আই টেল দ্য ট্রুথ, যদি আমি সত্যি কথাটা বলি। নো ওয়ান উইল বিলিভ মি, কেউই আমাকে বিশ্বাস করবে না। দে উইল পুট মি ইন অ্যান অ্যাসাইলাম, তারা আসলে আমাকে একটা আশ্রয়গারে নিবে। এখানে আশ্রয়গার মানে যেখানে কাউকে আশ্রয় দেওয়া হয়, অ্যাসাইলাম শব্দ অর্থ এটা, বাট এখানে বোঝানো হচ্ছে যে পাগলাগার। তারা, সে যদি সব সত্যি কথা বলে, মানে একজন লোক তাকে আসলে £1,000,000 একটা ব্যাংক নোট দিয়ে দিছে, এটা শুনে আসলে কেউ বিশ্বাস করবে না। সো তাকে কি করবে, পাগলাগারতে নিয়ে যাবে। ইফ আই টেল এ লাই, যদি আমি মিথ্যা কথা বলি। দ্য পুলিশ উইল পুট মি ইন প্রিজন, পুলিশ আমাকে জেলে পুরে দিবে। প্রিজন মানে হচ্ছে জেল। I can't even give it to anyone, আমি আসলে এটা কাউকে দিতেও পারবো না। ইট বলতে বোঝানো হচ্ছে যে এই ব্যাংক নোটটাকে। বিকজ নো অনেস্ট পারসন উইল ওয়ান্ট ইট, কারণ কোনো সৎ ব্যক্তি এই জিনিসটা চাবে না। মানে £1,000,000 একটা ব্যাংক নোট কোনো সৎ ব্যক্তি নিতে চাবে না। I can do only one thing, আমি শুধুমাত্র একটা কাজই করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে I must keep the bill for a whole month, আমাকে অবশ্যই এই বিলটাকে পুরো মাসের জন্য রেখে দিতে হবে। এখানে বিল বলতে আসলে বোঝানো হচ্ছে যে £1,000,000 ব্যাংক নোটটাকে, যেটা দ্বারা আসলে কোনো বিল পরিশোধ করা যায় বা কোনো খরচ মেটানো যায়। যেহেতু টাকা দ্বারা খরচ মেটানো যায়, এই গল্পের মধ্যে বিল বলতে সেই জন্যই টাকাটাকেই বোঝানো হচ্ছে। সো আই মাস্ট কিপ, মাস্ট দ্বারা বোঝানো হয় কোনো একটা কিছু অবশ্যই করতে হবে। আপনি বলতে পারেন আই মাস্ট গো দেয়ার, অথবা আই মাস্ট ফিনিশ মাই টাস্ক।
মানে হচ্ছে যে আমাকে অবশ্যই আমার কাজগুলো শেষ করতে হবে। সো সে বলতেছে যে আই মাস্ট কিপ দ্য বিল ফর আ হোল মান্থ, আমাকে অবশ্যই এই টাকাটাকে পুরো মাসের জন্য রেখে দিতে হবে। এবং আই মাস্ট নট লুজ ইট, আমি কোনোভাবে এটাকে হারাতে পারবো না। সো এখানে কিন্তু আমরা মাস্টটাকে কিভাবে নেগেটিভ করতে হয় সেটাও পেয়ে যাচ্ছি। মাস্ট মানে অবশ্যই কিছু করতে হবে, আর মাস্ট নট মানে কোনো কিছু অবশ্যই আপনি করতে পারবেন না, কোনোভাবে সেটা করা যাবে না। তারপরে ইফ আই হেল্প দ্য ওল্ড ম্যান, যদি আমি এই বৃদ্ধ লোকটাকে সাহায্য করি, টু উইন হিজ ব্যাট, তার এই যে বাজি এটাকে সে যেন জিততে পারে, হি উইল গিভ মি দ্য জব আই ওয়ান্ট, সে আমাকে ওই চাকরি বা কাজ দিবে যেটা আমি চাই। দ্য আইডিয়া অফ অ্যান ইম্পর্টেন্ট জব, এই যে একটা ভালো বা গুরুত্বপূর্ণ কাজের যে একটা চিন্তা তার মাথায় আসলো, উইথ এ বিগ স্যালারি, যেটা আসলে অনেক ভালো একটা বেতন তাকে দিবে অথবা আমাকে দিবে, মেড মি হ্যাপি, এই জিনিসটা আমাকে আসলে আনন্দিত করলো। এই যে একটা মাথায় চিন্তা আসলো, আমি যদি এই নোটটা রেখে দিয়ে ওই লোকটাকে তার বাজিতে জিততে সাহায্য করি, সে আমাকে একটা ভালো জব দিবে, এই যে একটা চিন্তা আমার মাথায় আসলো, এটা ভেবে আমি আসলে খুশি হলাম বা আনন্দিত হলাম। উইথ দিস এক্সাইটিং আইডিয়া ইন মাইন্ড, উইথ দিস এক্সাইটিং আইডিয়া, এখানে উইথ মানে কিন্তু সাথে না, এখানে বোঝানো হচ্ছে যে এই যে এক্সাইটিং আইডিয়াটা ইন মাই মাইন্ড মানে এটা নিয়ে বোঝাচ্ছে যে মাথার ভিতরে এই আইডিয়াটা বা এই বুদ্ধিটা নিয়ে, আই বিগান ওয়াকিং ডাউন, আই বিগান মানে বিজ্ঞানের পাস্ট ফর্ম হচ্ছে বিজ্ঞান, আই বিগান ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট অফ লন্ডন, আমি হাঁটা শুরু করলাম। ডাউন দ্য স্ট্রিট অফ লন্ডন মানে হচ্ছে লন্ডনের রাস্তায়, এখানে ডাউন দ্বারা কিন্তু আসলে নিচে বোঝানো হচ্ছে না, রাস্তায় হাঁটার সাথে আসলে ওয়াকিং ডাউন এটা একটা ফ্রেজ হিসেবে ইউজ হয়, যার মানে হচ্ছে যে আমি লন্ডনের রাস্তায় হাঁটতে শুরু করলাম বা লন্ডনের রাস্তা ধরে আমি হাঁটা শুরু করলাম। সো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে চ্যাপ্টার 3টা এখানেই শেষ হয়েছে। সো আশা করি আপনাদের কাছে এই গল্পের এই পর্বটিও ভালো লাগবে এবং আপনাদের কাজে আসবে। খুব শিগগিরই কিন্তু আমি 4র্থ চ্যাপ্টারটা নিয়ে আসব এবং সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।